হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এবারে আমরা এসে পৌঁছলাম নিসর্গধামা বার্ড সেঞ্চুরিতে, এখানে যেন একটা নীরব ঘরের ভেতরে সময় যেন একটু থেমে আছে। এখানে সাজিয়ে রাখা হয়েছে কুর্গের অরণ্যে উড়ে বেড়ানো কিছু অসাধারণ পাখির স্মৃতি আর গ্রেট হর্নবিল, যার ডানার শব্দ জঙ্গলের নীরবতাকে ভেঙে দেয়। এই মালাবার হুইসলিং ট্রাস, যার শীষ ভোরের পাহাড়ের সুর তোলে, আজ তারা উঠছে না, কিন্তু তাদের গল্প বেঁচে আছে। এবারে আমাদের গাড়ি চলেছে ছুটে হারেঙ্গি রিজার্ভারের দিকে। হারেঙ্গি রিজার্ভার কুশালনগরের কাছে একটি জায়গা। একেবারে জঙ্গলের পথ দিয়েই চলছে গাড়িটা। অপূর্ব। আপনারা যদি নেচার লাভার হন তাহলে এই জায়গাটা আপনাদের খুব ভালো লাগবে। মেডিকেরি থেকে প্রায় ৩৫ কিলোমিটার আর ব্যাঙ্গালোর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে এই ড্যামটা। হারেঙ্গি নদীর ওপরে এই তৈরি রিজার্ভার কুর্গের একটি গুরুত্বপূর্ণ জল সংরক্ষণ প্রকল্প। বর্ষাকালে যখন ড্যামের গেট খোলা হয় তখন এই দৃশ্যটা একদম অন্য রকমের লাগে। চারিদিকে সবুজ পাহাড়, ঠান্ডা হাওয়া আর জলের শব্দ, মন একদম শান্ত হয়ে যায়। এখানে সকাল ৮টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত ঢোকা যায়। ফ্যামিলি পিকনিক, কাপল ট্রিপ বা শর্ট ইভিনিং আউটিংয়ের জন্য একদম পারফেক্ট এই জায়গাটা। আমার কাছে এই জায়গাটা খুব শান্ত ও রিল্যাক্সিং লেগেছে। যদি কুর্গ আসেন, কুশালনগরে এই স্পটটা মিস একদমই করবেন না। যেমন সুন্দর, অবশেষে আমরা এসে পৌঁছলাম সেই হারেঙ্গি ড্যামে। কি অপূর্ব দেখুন, সমস্তটা পায়ে হেঁটেই আমরা প্রায় পৌঁছাচ্ছি। এখানে কিন্তু ১০ টাকা করে টিকিট লাগে, পার মাথা পিছু ১০ টাকা করে আপনাদের টিকিট লাগবে। এবং এখানে দেখুন গাছ এত নিরিবিলি এবং অনেক অনেক সুন্দর করে জল, হারেঙ্গি নদীর জল বেঁধে রাখা হয়েছে। এত শান্ত এবং এত ঠান্ডা পরিবেশটা আপনারা না গেলে বুঝতে পারবেন না। কিন্তু কিছু মানুষ সানলাইট একদমই পছন্দ করেন না, তারা ঠান্ডা রোদেও একটু ছাতা মাথায় দিয়ে হাঁটছিল। সমস্তটাই বড় বড় করে একদম ঢেকে রাখা হয়েছে। এরপরে এই হারেঙ্গি নদীর জলটাকে কিভাবে বেঁধে রাখা হয়েছে আরও ১ কিলোমিটার দূরে এসে আমরা সেটাও দেখলাম, এবং বেশ খানিকক্ষণ ঘুরে ঘুরে দেখার পরে কিন্তু মনটা একেবারেই ভরে গেল। এই রুলস রেগুলেশন সমস্ত বোর্ডে লেখা রয়েছে। এরপরে আবারও চললাম আমরা আরেকটি নতুন হারেঙ্গি ড্যাম ঘুরে আমরা সবাই একটু ক্লান্ত হয়ে গেছিলাম। তখন তিনজনে বসে বসে একটু গল্প করলাম, একটু মনের কথাবার্তা সব বললাম, বলে আবারও দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা বেশ ছবি টবি তুললাম। আমি হচ্ছি এদের দুজনের মধ্যে বয়সে ছোট, তাই আমার আবদারটা একটু বেশিই ছিল, আর এরা একটু মেনেও নিচ্ছিল। যাই হোক, সবাই সবার ছবি আদান প্রদান করে করতে গেলাম লাঞ্চ। যখন বাজে প্রায় 2টো, সে সময় লাঞ্চ করলাম একটি সাউথ ইন্ডিয়ান থালি এবং একটি নর্থ ইন্ডিয়ান থালি, যেটা আমরা শেয়ার করে তিনজনে খেয়েছিলাম। খাবারটা অত্যন্ত ফ্রেশ ছিল এবং খেতেও বেশ কিন্তু ভালো লাগছিল তখন খিদের মুখে। এবারে আমরা আবারও বিভিন্ন রকম সুন্দর ঘন জঙ্গলের ভেতর দিয়ে, যেখানে খুব সুন্দর ঠান্ডা আবহাওয়া, সমস্ত পেরিয়ে আমরা এসে পৌঁছলাম কুর্গ ওয়াক্স মিউজিয়ামে, যেখানে কোডাব সম্প্রদায়ের ঐতিহ্য আর সংস্কৃতি আর মোমো লাভা দিয়ে তৈরি সুন্দরভাবে তুলে রাখা হয়েছে বিভিন্ন ধরনের মূর্তি। প্রতিটি স্ট্যাচু এতটাই রিয়েল লাগছে যেন জীবন্ত মানুষ দাঁড়িয়ে আছে। কুর্গের কালচার বুঝতে চাইলে এই জায়গাটা অবশ্যই একবার আপনাদের ঘুরে দেখা উচিত। आई रे मिलन तो है, 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 आई रे मिलन तो है। पिया कटत नाही पिया, गर निद सा पिया, रे गम पर सा पिया, कटत नाही पिया, कटत नाही तुम बिन रतिया करी। आई रे मिलन तो, आई रे मिलन तो है, आई रे मिलन तो।
बरन मोरी बरन मोरी बरन मोरी ननद ऐसी बरन मोरी ननद ऐसी बड़ी पाछे रहत जान गुनी कहूँ कैसे हमसे नित देत गारी आई रे मिलन तो आई रे मिलन तो आई रे मिलन तो है आई रे मिलन तो 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 है मनी दपा मद पम करे करे सने रे सा सा रे मिलन तो है आ रे मिलन तो है आ रे मिलन तो है आई रे आई रे आई रे रे অবশেষে আমরা এসে পৌঁছলাম ডুবরি এলিফ্যান্ট ক্যাম্পে, কিন্তু তার আগে একটু চায়ের বিরতি নিয়েছিলাম এবং কেনাকাটার জন্য একটু এম্পোরিয়ামে দাঁড়িয়েছিলাম কয়েকটা এখানের বিখ্যাত শাড়ি, যে শাড়ির নাম হচ্ছে বানানা সিল্ক, যেটা বানানা গাছের একেবারে থোড়ের যে অংশ সেই থোড়েরকে সেদ্ধ করে সেখানের ভেতরে যে থ্রেডটা তৈরি হয় সেই থ্রেড দিয়ে বানানা সিল্ক এখানে বিখ্যাত, সেটা কিনলাম এবং আরও কিছু এম্পোরিয়ামে জিনিসপত্র কিনে ঠিক বিকেল 4টের সময় আমরা দেখতে শুরু করলাম আজকের এই এলিফ্যান্টের ক্যাম্পে। এখানে বিকেল 4টের সময় শুধু হাতি নয়, গরুও একেবারে সেই রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা হাঁটু জল পেরিয়ে তারা কিন্তু এপার থেকে ওপারে আসছে। দিনে দুবার নাকি হাতিরা চান করে, একবার সকালে স্নান করতে আসে এবং আরেকবার বিকাল 4টের সময় স্নান করতে আসে। বিকেল 4টের পরে এই জায়গাটা সাধারণত নীরবই হয়ে যায়, কারণ এই জায়গাটা লোকে ঘোড়ার উপর ওঠে, একটু ঘোরাঘুরি করে, সাদা 2-1টা ঘোড়াও দেখেছিলাম, কিন্তু আমার আর সেই সাদা ঘোড়াতে ওঠার কোনো ইন্টারেস্ট ছিল না, সেজন্য আমি দূর থেকেই দেখেছিলাম, তার ছবি অবশ্য নেওয়া হয়নি। একটু চা পানের তখন বিরতি নিয়েছিলাম, অনেক বেশি খেয়াল রাখছিলাম চায়ের দিকে। যাই হোক, এই সমস্ত কথা বলতে বলতেই দেখলাম একটা গরু যথারীতি পেরিয়ে পড়লো। আস্তে আস্তে অনেক গরুরাই ধীরে ধীরে পেরোচ্ছিল এবং জলটা একেবারেই এখানে পশুদের জন্য এই জলটা সাধারণত ব্যবহার করা হয়, কারণ এই জলটাতে প্রতিদিনই দুবেলা পশুরা স্নান করে। এবারে একেবারে সেই ক্লান্ত মুহূর্ত এসে গেছে, আর ইচ্ছে করছে না শরীরটা টেনে নিয়ে যেতে। সেই সকাল ভোর 6টা থেকে মানে 5টা থেকে বাড়ি থেকে শুরু করেছিলাম, কিন্তু তারপরেও আরও একটু শেষ করার জন্য শেষ করে নিলাম। হাতিদের সেই বিরল কয়েকটা ছবি আপনাদের সাথে শেয়ার করলাম, যেটা ভিডিওতে আনতে পারিনি। সেই স্নান করার মুহূর্ত, এরপরে পৌঁছে গেছিলাম। গুড মর্নিং, সবাই কেমন আছো? দেখো, আমি এখন একটা হোটেলে বসে আছি, এটা হলো কুর্গ ভ্যালি। কুর্গ ভ্যালির একেবারে ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে এরকম একটা হোটেল থেকে আমি তোমাদের জন্য এই গুড মর্নিং মেসেজটা নিয়ে এসেছি। দেখো কীরকম আছে সুন্দর কুর্গ ভ্যালি। এরপরে তোমাদেরকে পুরো কুর্গ ভ্যালি আমি দেখাবো। কুর্গ ভ্যালিকে বলা হয় ইন্ডিয়ার স্কটল্যান্ড, আবার অনেকে কাশ্মীরও বলে। কেন বলে সে সমস্ত তথ্য আমি তোমাদের সামনে নিয়ে আসবো, কিন্তু আপাতত দেখো হোটেল থেকে কীরকম দেখা যাচ্ছে কুর্গ ভ্যালির রোদ উজ্জ্বল একটি সকাল। প্রথম কথা, জানলাটা একদমই খোলা যাচ্ছে না কারণ ঠান্ডা, এবং দেখতে পাচ্ছ হালকা হালকা এখান থেকে পাহাড়, সেই পাহাড়ের কোলে আমি তোমাদেরকে নিয়ে যাব, কিন্তু এখন দেখো আমি জানলা দিয়ে দেখছি একটা সুন্দর পাহাড়। তাহলে তোমরা আর দেরি করো না, আমার সাথে সাথে তোমরাও যাবে ভারতের স্কটল্যান্ড দেখতে। দিন সকালবেলায় একেবারে স্নান করে চলে এসেছিলাম মেডিকেরি টাউনের মধ্যে ওমকারেশ্বরা টেম্পল, যেটা 1820 সালে একেবারে একদম হিন্দু এবং ইসলামিক আর্কিটেকচারে তৈরি, এবং তার উল্টো দিকে রয়েছে বড় পন্ড, কিন্তু এখানে ভিডিও অ্যালাউড ছিল না। চেষ্টা করে আপনাদেরকে দূর থেকে দেখাবার চেষ্টা করলাম, কিন্তু একেবারেই ফোন কিন্তু অ্যালাউ হলো না। এটি একটি শিবের মন্দির। অবশেষে সেই বহু প্রতীক্ষিত কফি প্লান্টেশনে এসে পৌঁছালাম। অবশ্যই একটু জলখাবার বা ব্রেকফাস্ট খেয়ে নিয়েছিলাম। ঢুকেই প্রথমে যেটা চোখে পড়লো সেটা হলো কফির বিন শুকনো হচ্ছে, যেটা আমি একটু হাতে তুলেও দেখে নিলাম।
আমাদের যেরকম ধানকে মিলে শুকনো করা হয় ঠিক সেরকমই এখানে কফি শুকনো করা হচ্ছে। এটা হচ্ছে মাউন্টেন ভিউ কফি প্লান্টেশন। এটা প্রায় 150 একর জমির উপরে। আর এই যে বক্সগুলো দেখছেন এই বক্সের মধ্যে কিন্তু ছোট ছোট হানিবি এসে জমা হয় এবং ওর মধ্যে মধু রাখে। এটা একটা ইউনিক ধরনের টেকনিক আমি নতুন দেখলাম। এটা হলো তেজপাতা গাছ। তেজপাতার একদম কচি কচি পাতা এবং একেবারে মাটির রাস্তা দিয়ে প্লান্টেশনের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। বিভিন্ন রকমের গাছ দেখছি। এটি হচ্ছে বড় এলাচের গাছ যেটা মাটির সঙ্গে মিশে রয়েছে। এই গাছগুলো সবই নভেম্বর অক্টোবর মাসে হবে। এটা হলো অ্যারাবিকা কফির গাছ, যেটা সবজে সবজে দেখাচ্ছে, আসলে সবই কফির কালার আলাদা আলাদা হয়। এখানে সবই কিন্তু একেবারে অরিজিনাল কফি তৈরি হবে। কফির সাথে যে কোনো কিছু মেশানোর জিনিস সেটা কিন্তু এখানে তৈরি হয় না। আর এই যে গাছের সঙ্গে গাছ জড়িয়ে জড়িয়ে যেগুলো উঠেছে সেগুলো কিন্তু সবই দেখুন স্যান্ডেলউড এবং তার সাথে সাথে এই যে দেখুন যেগুলো গাছগুলো জড়ি উঠিয়েছিল একটু আগে দেখালাম, সেগুলো হচ্ছে গোলমরিচের গাছ। এখানে সাধারণত কালো গোলমরিচে হয়। আর এই যে লাল লাল চেরিগুলোর মতন দেখছেন এগুলো হচ্ছে আধকাঁচা কফি। কি অপূর্ব কফিগুলো দেখতে, দেখে মনেই হচ্ছে না এগুলো আসলে কফি, মনে হচ্ছে চেরি, কিন্তু এগুলো আসলে কফি। শুকনো হলে প্রথমে যে দেখালাম সেইটাই কিন্তু তৈরি হবে। সবই নভেম্বর অক্টোবর মাসে এগুলো বাড়ে এবং আস্তে আস্তে করে তোলা হয়। প্রায় 6 থেকে 7 মাস লাগে প্রতিটি কফি উঠতে। আর এই যেটা দেখছেন এই যে গাছটার কাছে একদম নিয়ে আসছি, এটা হলো দারুচিনির গাছ। আমরা যে দারুচিনিগুলো দেখি সেগুলো। এটা হলো পুরুল জালির গাছ এবং নিচে মাটির যত নিচে গভীরের দিকে নেমে যাবেন তত কিন্তু অনেক বেশি গাছ রয়েছে। বিভিন্ন ফুলের গাছও লাগানো রয়েছে কেবলমাত্র সৌন্দর্যের জন্য, কিন্তু বেসিক্যালি এটা কফি প্লান্টেশনেরই এরিয়া। এটি একটি প্রাইভেট প্রপার্টি। এখানের ওনার একজন মিলিটারি ছিলেন যিনি এখন রিটায়ার করে গেছেন। এই মেঠো পথে হাঁটতে কিন্তু বেশ লাগছে, যতই হাঁটছি ততই ভালো লাগছে। এবং বিভিন্ন ধরনের মাটির সঙ্গে দেখুন কত কফির বিন পড়ে রয়েছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। খুব ভালো লাগছে আমার এই মেঠো রোদে কফির গাছ দেখতে। এছাড়াও দেখুন ছোট ছোট এলাচ হয়েছে, এগুলো হলো সবুজ এলাচের গাছ। যে এলাচগুলো আমরা একটু শুকনো হয়ে গেলে যেটাকে আমরা ছোট এলাচ বলে থাকি, সেই ছোট এলাচ এবং বড় এলাচ। আর এটা হলো একটি অন্য ধরনের তেজপাতা গাছ। তেজপাতারও যে কত রকম গাছ হয় তা কফি প্লান্টেশনে গিয়ে জানলাম। আর বেশ মজা লাগছিল, আপনারা আমাকে দেখেই বুঝতে পারছেন। সত্যি বলছি কফি প্লান্টেশন যে এত সুন্দর হয়। আমরা এই দেখুন আপনাদেরকে আবারও সামনে থেকে আরেকটা দারুচিনির গাছ দেখাচ্ছি। একটু হাত দিয়ে খুঁড়ে আমি দেখলাম একেবারে অপূর্ব দারুচিনির গন্ধ। এই যে দেখুন এই হচ্ছে সেই দারুচিনি, কাঁচা দারুচিনি। কার্ডামম মানে হচ্ছে একেবারে কাঁচা এলাচ, যেগুলো প্রত্যেকটাই কিন্তু লেবেলিং করা হয়েছে। আমি কিন্তু সব কটা লেবেল হয়তো দেখাতে পারিনি। আর এটা হলো এই যে কাঁচা কাঁচা সবুজগুলো হাতের মধ্যে দেখলেন, ওগুলো হলো কালো গোলমরিচ। সত্যি বিশ্বাস করতে পারছিলাম না কালো গোলমরিচ ওই রকম দেখতে হয়। একটু মুখে খেয়ে দেখলাম। দারুচিনি গাছগুলোর গায়ে গিয়ে আমি গন্ধ শুঁকছিলাম। আর এই যে দেখুন একেবারে এই যে কফি বিনগুলো আহ আহ করে আমি গন্ধ নিচ্ছিলাম, যেন মনে হচ্ছিল কি অপূর্ব। আর এই ভেতরেও দেখুন কফি প্লান্টেশনের একেবারে ভেতরে চলে এসেছি। এখানে দেখুন কফি আরও শুকনো হচ্ছে। এবারে কিন্তু সেই কমপ্লিমেন্টারি কফি খাবার পালা। তাই এখন টিকিট কাটলেই ওখানে কিন্তু প্রায় মাথাপিছু 200 টাকা করে টিকিট লাগলো। আমাদের 3 জন ছিলাম বলে 600 টাকা। এখানে দেখুন 3 ধরনের কফি দেখাচ্ছে। একটা হলো আপনারা যে কফি খান ইনস্ট্যান্ট কফি, আরেকটা ইনস্ট্যান্ট কফি নয়, আরেকটা নর্মাল কফি। আর এই যে মেশিনটা দেখলেন এর মধ্যে ঘুরিয়ে দিলেই যেরকম করে আমরা জাঁতাই ভাঙি সেরকম করে কফির বিন ভেঙে গুঁড়ো করা হয়। গুঁড়ো করে নিয়ে এই যে দেখুন চালিয়ে দিল একবার, আমরা বললাম বলে। আর এই যে চালিয়ে দেবার পরে ঘুরে ঘুরে কফি গুঁড়ো হয়ে হয়ে আসছে। এবারে এখানে একটা বড় দোকানও আছে, যে যা ইচ্ছে কিনছে। আমিও অনেক কিছু কিনেছি, কফির বিনও 2-1টা কমপ্লিমেন্টারি নিয়ে আসতে পেরেছি। খুব ভালো লেগেছে কফির বিন দেখে এবং কফির গার্ডেন দেখে। এরপরে সেই হরেক রকম দোকানটাও দেখছিলাম, কিন্তু বারবার ঘুরে দেখছিলাম এই মেশিনটা। এইটা হচ্ছে কফির পাউডার,
এটার মধ্যে কিন্তু কোনো কিছু মেশানো নেই। ইনস্ট্যান্ট কফি হলে কিন্তু সাধারণত কিছু মেশানো থাকে। এই হচ্ছে সেই 3 ধরনের যে বিনস দেখালাম, সেই 3 ধরনের বিনসের 3 রকমের আলাদা আলাদা কফি। প্লান্টেশনের ভিতরে বিভিন্ন রকমের যে মশলার গাছগুলো লাগানো আছে, সেসব ফ্রেশ মশলাও এখানে কিন্তু বিক্রি হচ্ছিল। আমরা এখান থেকে অনেক মশলা কিনেছি। বিশেষ করে আমার দাদা অনেক মশলা কলকাতার উদ্দেশ্যে সে সংরক্ষণ করে কিনে নিয়ে গিয়েছে। আমি অবশ্য তত মশলা কিনিনি, কিছু অন্যান্য জিনিস কিনেছিলাম এবং অনেক বেশি চকলেটও কিনেছি এবং অনেক রকমের কফিও আমরা কিনেছিলাম। আমাদের এইবারে কফি কিন্তু দারুণ ফ্রেশ কফি নিয়ে আমরা কফি গার্ডেনের প্লান্টেশন থেকে বেরিয়ে পড়ে আবারও জঙ্গলের পথ ধরে আজকে এবারের ট্রিপের লাস্ট ডেস্টিনেশন আবে ফলসের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। আবে ফলস কফি বাগানের মাঝখানে লুকিয়ে থাকা এই জলপ্রপাত সত্যি স্বর্গের মতো সুন্দর। একেবারেই দেখতে পাচ্ছেন চারদিকে কফি গাছ আর সবুজে ভরা পথ। প্রায় 8 কিলোমিটার দূরে মেডিকেরি শহর থেকে এই জায়গাটা একটু হাঁটতে হয়, তবে প্রকৃতিপ্রেমীদের জন্য এই পথটা আলাদা আনন্দ। আর এটাই হলো সেই আবে ফলস। বর্ষাকালে এখানে জলের প্রবাহ অনেক বেশি থাকে। দূর থেকে জলের শব্দ বলে দেয় এটা কতটা শক্তিশালী একটি ঝর্ণা। এবং এখানে সাধারণত একটি ছোট হ্যাঙ্গিং ব্রিজ আছে, যেখান থেকে আপনারা যারা বিভিন্ন রকমের ব্লগ করেন সেই ব্লগ কিন্তু আপনারা করতেই পারেন। শেষ পর্যন্ত এসে পৌঁছে গেলাম আবে ফলস এবং হাঁটতে শুরু করলাম। যাবার সময় নামার পথে কষ্ট কম হলেও ওঠার পথে কিন্তু বেশ কষ্ট হচ্ছিল। বর্ষাকাল হলে নাকি শুনছি এই পাথরের রাস্তা একটু পিচ্ছল হয়, তাই একটু সাবধানে এবং প্রপার জুতো নিয়ে যাওয়া ভালো। এই আবে ফলস হলো বর্ষাকালে জলের প্রবাহ অত্যন্ত বেশি থাকে। দূর থেকে জলের শব্দ অনেক দূর থেকে নাকি শোনা যায়। এছাড়াও প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। টিকিটের দাম খুবই কম, 15 থেকে 20 টাকা। তবে বর্ষাকালে সিঁড়ি আগেই বললাম পিচ্ছল হতে পারে, তাই সাবধানে নামবেন যারা বর্ষাকালে যাবেন ঝর্ণা দেখতে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য সত্যিই মনকে শান্ত করে দেয়। ভিডিওটা ভালো লাগলে আমার এই সমস্ত কুর্গের সমস্ত যে আমি ইনফরমেটিভ ভিডিও দিলাম সেটা যদি আপনাদের সকলের কাছে প্রয়োজনীয় এবং ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটা ফলো করে আপনাদের কুর্গ যাত্রা সম্পন্ন করতে পারেন। আরও অনেক কিছু বাদ রয়ে গেল, অনেক কিছু রয়ে গেল, সবটাই কিন্তু আমরা দেখে উঠতে পারলাম না, কিন্তু বেশ কিছু দ্রষ্টব্য স্থান আমরা দেখে নিলাম। এই সেই আবে ফলস দেখতে পাচ্ছেন, এখানে মানুষ ভালোবেসে একেবারে সুন্দর করে ফটো তুলছে। এই ছিল আমার ওভারঅল কুর্গ ভ্রমণের ভিডিও। এরপরে আর ভিডিও করিনি। এরপরে আমরা লাঞ্চ করে আমি ফিরে এসেছিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে ব্যাঙ্গালোরে। প্রায় 250 কিলোমিটার জার্নি, একটু ভারাক্রান্ত মন নিয়ে ফিরছিলাম, কারণ সবটাই যেন দেখা শেষ হয়ে গেল। মাঝখানে অবশ্য পথে একটু চা খেয়েছিলাম, আর মনের মধ্যে একটা সুন্দর ছবি সারা জীবনের জন্য আর ভিডিওতে ধরে নিয়ে এলাম সারা জীবনের জন্য আমার এই ভালোবাসার কুর্গকে দেখার অভিজ্ঞতা। তাহলে আজ এই পর্যন্ত। অবশ্যই আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা নতুন এসেছেন আমার ভিডিও দেখতে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন, কারণ আমি সাধারণত রান্নার ভিডিও দিই, তবে মাঝে মাঝে অন্য ভিডিওরও স্বাদ আসে। তাহলে আজ এই পর্যন্ত, আগামীতে আবার নতুন কিছু।